পথগুলো ক্রমাগত সৌর হাওয়ায় মিলে গেছে। পৃথিবীর চারপাশে কক্ষপথে লেজগুলো দেখেছেন? ওরা উপগ্রহের পথ দেখায়। এতে কয়েকটি সূর্যের খেয়াল রাখে, কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয়। সূর্যের এই প্রজাগুলো থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বড় বল বলে মনে হয়। এই উজ্জ্বল বৃত্তগুলো সৌরঝড়। এগুলোর নিচে রয়েছে অন্ধকার ও শীতল স্থান, যার নাম সূর্যের দাগ। রোদেলা দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে। কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক। এটি সূর্যপৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ, পানি ফুটে ওঠার আগের মুহূর্ত। আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এটি এক ধরনের মিশ্রণ, এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায়। মিশ্রণের ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ টানের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি হয়, নক্ষত্র। কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলোকোজ্জ্বল। ঘূর্ণায়মান প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে। চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয়। কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর চেয়ে বড়। সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় 10 লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায়। মনে রাখবেন, 10 লক্ষ মাইল প্রতি ঘন্টায়। সূর্যের চৌম্বকীয় বিস্ফোরণে প্রচন্ড ঝোড়ো হাওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে। সৌরঝড়ে টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকারও নেমে আসতে পারে। ভাগ্যক্রমে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র প্রায় সব সময় আমাদের রক্ষা করে। এই ঝোড়ো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে। এর ফলে দেখা যায় আলোর প্রভাব। মহাকাশকে আমরা শূন্য ভাবি, কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রভাব। আরেকটি গ্রহ শনি, সেখানেও চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। শনি গ্রহে রয়েছে নিজস্ব আলো। এই রেখাটি পৃথিবী থেকে গেছে। এটি ভয়েজার 1 এর পথ।
1977 সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। 2004 সালে আবিষ্কৃত হয় সৌরঝড়ের শেষ কোথায়। 55টি ভাষায় প্রশংসিত ভয়েজার নক্ষত্রমণ্ডলীর উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য। যেখানে যাত্রাপথে নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্রে সৌরঝড় অবরুদ্ধ ছিল, তার চারপাশ ঘিরে ভয়েজার তার যাত্রা অব্যাহত রাখে। সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে পৌঁছে যায়, কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল নয়। বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ভাগে কি ঘটে? প্রায় 500 কোটি বছর পর ছায়াপথ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ড্রোমিডাতে বিলীন হয়ে যাবে। তখন সূর্য হয়ে উঠবে এক লোহিত দানব। প্রায় সব তারকার জীবনের শেষ ভাগে এমনই হয়। এটি পৃথিবীর বহিরাবরণ। ভয় নেই, অনেকদিন পর মানুষ হারিয়ে যাবে, অথবা আমরা কেবল কল্পনাই করতে পারি। সূর্যের ভেতরেও পরিবর্তন হবে। সূর্যের হলুদ কেন্দ্রটি এখনকার চেয়ে অবিশ্বাস্যভাবে বড় হবে। শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে ভস্ম ছড়িয়ে পড়বে। জন্ম নেবে নতুন নক্ষত্র, নতুন গ্রহ, সম্ভাবনাময় নতুন জীবন। শ্বেত বামন নামে পরিচিত সূর্যের অবশিষ্টাংশ কোটি কোটি বছর পর শীতল হয়ে মিলিয়ে যাবে। তো আমরা কিভাবে এত সব জেনেছি? অতীতে এগুলো কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করে নির্ণয় করেছেন। নক্ষত্রপুঞ্জের মধ্যে কালপুরুষ ও অন্যান্য নক্ষত্রের কিভাবে জন্ম হয়েছে বিজ্ঞানীরা তা জেনেছেন। এখন আপনিও জানবেন এবং দেখবেন। এটি কালপুরুষ নীহারিকা। অশ্রুকণার আকারে গ্যাস ও ধূলিকণার মেঘগুলো শিশু তারার মতো ঘুরছে। সৌরজগতে সর্বত্র ছড়িয়ে থাকা এমন অসংখ্য নক্ষত্র দেখা যায়। এসব শিশু নক্ষত্র ঘিরে থালার মতো যারা আছে তারা এক সময় গ্রহে পরিণত হবে। এখনো নক্ষত্রপুঞ্জ থেকে নক্ষত্র নির্গত হয়। 400 কোটি বছর আগে সূর্যের উচ্ছেদ এমনই হয়েছে। নক্ষত্রপুঞ্জের মধ্যে এগুলোর কৃত্তিকা। আপনারা এই উজ্জ্বল নক্ষত্র দেখছেন, এগুলো 7 বোন বা সপ্তর্ষি নামে পরিচিত। নবীন নক্ষত্রগুলো এই গুচ্ছের মধ্যেই আছে।
তারকাগুলো তাদের জীবন শেষে বেরিয়ে আসে। এগুলোর মধ্যে যে তারাটি সৃষ্টি হয়েছে সেটি কুণ্ডলীকৃত নীহারিকা। নক্ষত্রের অন্তঃস্থল, যা একটি পূর্ণবয়স্ক জলহস্তির ওজনের মতো হয়, সে যেন ইতিমধ্যে শ্বেত অংশে আবৃত হয়েছে। বাইরের স্তরে নির্গত বস্তু থেকে কোনদিন তারকা বা গ্রহ সৃষ্টি হতে পারে, হয়তো পৃথিবীর মতো গ্রহ। অথবা এটি কোনো সামগ্রী তৈরিতে যে সহায়ক হতে পারে, বিজ্ঞানীরা সম্প্রতি তা আবিষ্কার করেছেন। এটি গ্লিস 229, লাল বর্ণের ক্ষুদ্র তারাটি পৃথিবী থেকে দূরে নয়। কক্ষপথে ঘূর্ণায়মান বিচিত্র তারকাটি বড়ই অদ্ভুত। একে বলা হয় বাদামি বামন। নক্ষত্র মণ্ডলীর মতো বাদামি বামনগুলো অসংখ্য, তবে প্রকৃত তারকার মতো এগুলো থেকে ব্যাপক গলিত হাইড্রোজেন নির্গত হয় না। বাদামি বামন আবিষ্কৃত হওয়ায় বোঝা যায় আমাদের কল্পনার চেয়েও মহাজাগতিক পরিবার বৈচিত্র্যময়। কে জানে এরপর কি ঘটবে। কিন্তু এখনকার মতো আমরা ঘরে ফিরে যাচ্ছি। একটি তারা বেছে নিন তো, যে কোনো তারা, খুব কাছ থেকে দেখুন তো। এর রং কি বলতে পারেন? এটি কি সদ্যজাত নাকি পুরনো? আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো সুপ্রাচীন অনেক তারা আছে। আমরা নক্ষত্র সম্পর্কে অনেক জেনেছি।